মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি জীবনের উত্থানকে প্রভাবিত করে। গর্ভাবস্থায় একজন মহিলার শরীর ভ্রূণের বৃদ্ধি এবং সুরক্ষার জন্য আদর্শ পরিস্থিতি তৈরি করে। যাই হোক, এমনকি প্লাসেন্টা মা এবং শিশুর মধ্যে শরীরের প্রাথমিক বাধা প্লাস্টিকের ন্যানো পার্টিকেলগুলিকে অতিক্রম করা থেকে আটকাতে পারে না। আন্তোনিও রাগুসার নেতৃত্বে একটি গবেষণা দল একটি যুগান্তকারী আবিষ্কার করেছিল যখন তারা প্রথমবারের মতো মানব প্লাসেন্টায় মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত করেছিল। তাদের অনুসন্ধানে দেখা গেছে যে প্লাস্টিক এমন জায়গায় প্রবেশ করতে পারে যেখানে আগে কখনো কৃত্রিম উপাদান পাওয়া যায়নি, সেই পরিবেশ যেখানে নতুন জীবন শুরু হয়। আমি ইতালির একটি চমৎকার জায়গায় ছিলাম, সার্ডিনিয়ার দক্ষিণ পশ্চিমে সলসিসের পিসিনাস নামক একটি জায়গায়, যেখানে পুরানো খনির এলাকা রয়েছে। এটি একটি খুব দুর্গম সুন্দর জায়গা যেখানে ৬ বা ৭ কিলোমিটারের কাছাকাছি কিছুই নেই। আমি যখন হাঁটছিলাম আমি হঠাৎ সৈকতে এই উজ্জ্বল রঙিন ঝকঝকে জিনিসগুলি দেখতে পেলাম। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এটা কি? সে আমার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে বলল, আচ্ছা, এটা প্লাস্টিকের। আমি বললাম, প্লাস্টিক? ৭-৮ কিলোমিটারের যে কোনো দিকে কিছুই না থাকা অবস্থায় প্লাস্টিক কিভাবে এখানে আসতে পারে? তিনি আমার দিকে আবার এমন একটি অভিব্যক্তি দিয়ে তাকালেন যা স্পষ্ট করে দিয়েছিল যে আমি কতটা কম বুঝতে পারি, এবং বলেছিল, এটি অবশ্যই সমুদ্র থেকে আসে। এবং যে যখন কিছু আমার মনে ক্লিক, প্লাস্টিক যদি সমুদ্রের মধ্য দিয়ে ছড়িয়ে পড়তে পারে এবং এই ধরনের অস্পৃশ্য জায়গায় শেষ হতে পারে, তাহলে তা গর্ভের অভ্যন্তরে এবং তাই শিশুদের দেহের অভ্যন্তরেও পৌঁছাতে পারে। স্বাভাবিকভাবেই সেই অন্তর্দৃষ্টি থেকে আমি গবেষণার এই লাইনটি অনুসরণ করতে শুরু করি। আমি একজন গাইনোকোলজিস্ট, আমি বাচ্চাদের ডেলিভারি করতে সাহায্য করি। তাই আমি একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত প্লাস্টিক সম্পর্কে অন্য সবার মতোই জানতাম। কিন্তু আমি পড়া শুরু এবং আমি কিছু বিজ্ঞানীদের কাছে পৌঁছেছি যারা মাইক্রোস্কোপ দিয়ে কাজ করেছিলেন। তাদের মধ্যে একজন মেধাবী অধ্যাপক ছিলেন ইতালির উল্টো দিকে মার্শ অঞ্চলে। তিনি একটি রমন মাইক্রোস্কোপ ব্যবহার করেছিলেন। একটি রমন মাইক্রোস্কোপ আপনাকে টিস্যু পরীক্ষা করতে এবং তাদের ভিতরে প্লাস্টিক আছে কিনা তা নির্ধারণ করতে দেয়। এখন আমরা এটিকে প্লাস্টিক বলি সরলতার জন্য, তবে অবশ্যই প্লাস্টিক শব্দটি বিস্তৃত উপকরণকে কভার করে। বিভিন্ন প্লাস্টিক কয়েক ডজন এবং ডজন আছে। ধরা যাক সেগুলি ছোট টুকরো পলিমার, অর্থাৎ নির্দিষ্ট উপাদানের অসীম পুনরাবৃত্তি, ক্ষুদ্র টুকরা যা আমরা প্রতিদিন সারা দিন ব্যবহার করি। তাই আমরা এই অধ্যাপকের কাছে প্ল্যাসেন্টাস পাঠিয়েছি এবং তিনি একটি চমৎকার কাজ করেছেন। তিনি প্রথমবারের মতো প্লাসেন্টাসের ভিতরে প্লাস্টিক শনাক্ত করতে সক্ষম হন। ২০২১ সালে আমরা যে নিবন্ধটি প্রকাশ করেছি তা কিছুটা কেলেঙ্কারির কারণ হয়েছিল, কারণ আমাদের শিশুদের ভিতরে প্লাসেন্টার ভিতরে প্লাস্টিকের ধারণাটি লোকেদের কাছে হতবাক করেছিল। কারণ আমরা সমুদ্রে যে প্লাস্টিকটি পাই সেই প্লাস্টিকটি আমরা শেষ পর্যন্ত শিশুদের মধ্যে পাই। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি গর্ভের একটি শিশুকে প্রভাবিত করে, প্লাস্টিক প্রদাহকে ট্রিগার করে এবং প্লাসেন্টায় রক্ত প্রবাহ ব্যাহত করে। এর অর্থ হল ভ্রূণ কম অক্সিজেন এবং কম পুষ্টি গ্রহণ করে, অন্তঃসত্ত্বা বৃদ্ধির সীমাবদ্ধতা, হাইপোক্সিয়া এবং অকাল জন্মের ঝুঁকি বাড়ায়। প্লাসেন্টায় যত বেশি প্লাস্টিক থাকে, দুর্ভাগ্যবশত শিশুদের সময়ের আগেই জন্ম নেওয়ার সম্ভাবনা তত বেশি হয়, এবং এই শিশুদেরও প্লাস্টিকের সংস্পর্শে নিম্ন স্তরের শিশুদের তুলনায় ছোট হতে থাকে। আমাদের স্বীকার করতে হবে যে অকাল জন্মই আজ মানুষের মুখোমুখি প্রধান সমস্যা। ইতালিতে এটি প্রায় ৭%। মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইতালির তুলনায় স্পষ্টতই কম কার্যকর, সেখানে ১২% শিশু সময়ের আগে জন্মগ্রহণ করে। সুতরাং এই অর্থেই সংখ্যা বৃদ্ধির অর্থ মানবতার জন্য, জৈবিকভাবে পরিবারগুলির জন্য এবং জড়িত প্রত্যেকের জন্য, এবং অবশ্যই অর্থনৈতিকভাবে যারা খরচের বিষয়ে যত্নশীল তাদের জন্য আরও বেশি বোঝা হবে। আমরা জানি যে এই কণাগুলি প্লাসেন্টার মধ্য দিয়ে যাওয়া এবং তারপরে ভ্রূণে পাওয়া যাওয়ার দ্বারা এই কণাগুলি গ্রহণ করা যেতে পারে, এবং তাই ইঙ্গিত করে যে ইতিমধ্যেই খুব প্রাথমিক জীবনে আমরা ভ্রূণে একটি এক্সপোজার আছে। ন্যানোপ্লাস্টিক দ্বারা বাহিত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ভ্রূণের টিস্যুতে বিশেষ করে বিপজ্জনক, যেখানে এমনকি ছোটখাটো বাধাগুলিও বিকাশগত অস্বাভাবিকতার দিকে নিয়ে যেতে পারে। অন্য কথায়, ন্যানোপ্লাস্টিক শিশুর শরীরের ক্ষতি করতে শুরু করে, এমনকি তার গঠনের একেবারে প্রাথমিক পর্যায়ে।
গত 2 দশকে চিকিৎসকরা জন্মগত ত্রুটিগুলির একটি উদ্বেগজনক বৃদ্ধি নথিভুক্ত করেছেন। উদাহরণস্বরূপ চীনা গবেষকরা দেখেছেন যে চীনে এই ধরনের ত্রুটির হার প্রায় 3 গুণ বেড়েছে। অন্যান্য দেশেও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে। নবজাতকদের মধ্যে দ্রুত বর্ধনশীল জন্মগত অস্বাভাবিকতাগুলির মধ্যে একটি হল গ্যাস্ট্রোসচিসিস। এটি অগ্রবর্তী পেটের প্রাচীরের একটি ত্রুটি, যেখানে অন্ত্রের লুপ এবং কখনও কখনও অন্যান্য অঙ্গগুলি পেটের গহ্বরের একটি খোলার মাধ্যমে বেরিয়ে আসে। গত 3 দশকে এই ত্রুটির প্রকোপ বেড়েছে। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে 1995 এবং 2012 এর মধ্যে গ্যাস্ট্রোসিসিসের শতাংশ বৃদ্ধি 68% থেকে 263% পর্যন্ত। ক্রমবর্ধমান সংখ্যক শিশু হাইপোস্প্যাডিয়াস নিয়েও জন্মগ্রহণ করছে, এমন একটি অবস্থা যেখানে ছেলেদের মূত্রনালী একটি অস্বাভাবিক অবস্থানে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রে গত 20 বছরে হাইপোস্প্যাডিয়াসের ঘটনা প্রায় 17% বেড়েছে। জন্মগত হার্টের ত্রুটি, ডাউন সিনড্রোম এবং অন্যান্য উন্নয়নমূলক অসঙ্গতি জড়িত সাম্প্রতিক ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেত্রেও রিপোর্ট করা হয়েছে। শিশুদের উপর মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের প্রভাব জন্মের পরে শিশুরা মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণার সংস্পর্শে আসতে থাকে। প্লাস্টিকের শিশুর বোতল খাবারের প্যাকেজিং এবং খেলনা সবই দূষণের উৎস। উষ্ণ জল ধারণকারী একটি শিশুর বোতল নাড়ালে প্রতি লিটারে 16 মিলিয়ন মাইক্রোপ্লাস্টিক কণা নির্গত হতে পারে। গরম জল এবং জীবাণুমুক্তকরণ এই প্রক্রিয়াটিকে আরও ত্বরান্বিত করে। ফলস্বরূপ শিশুরা প্রতিদিন লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক কণা এবং ট্রিলিয়ন ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে আসে। বিজ্ঞানীরা এমনকি মানুষের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন। গবেষণায় দেখা গেছে যে প্রায় 40% বুকের দুধের নমুনা, যা শিশুর পুষ্টির সবচেয়ে প্রয়োজনীয় উৎসগুলির মধ্যে একটি, ইতিমধ্যেই বিপজ্জনক প্লাস্টিক মাইক্রোকণা রয়েছে, তাদের উচ্চতর বিপাকীয় হার এবং শ্বাস-প্রশ্বাসের ফ্রিকোয়েন্সির কারণে। শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় শরীরের ওজনের প্রতি ইউনিট বেশি বাতাসজল এবং খাবার গ্রহণ করে। ফলস্বরূপ পরিবেশগত দূষণের একই স্তরে তাদের দেহ মাইক্রোপ্লাস্টিকের উচ্চমাত্রা শোষণ করে। অধিকন্তু একটি শিশুর শরীরে প্রতিরক্ষামূলক বাধাগুলি এখনও সম্পূর্ণরূপে বিকশিত হয়নি। এর মানে প্লাস্টিকের কণাগুলি টিস্যুতে আরও সহজে প্রবেশ করতে পারে এবং উচ্চ ঘনত্বে জমা হতে পারে। উদাহরণস্বরূপ 2 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এথময়েড হাড় এখনও সম্পূর্ণরূপে গঠিত হয় না এবং এর খোলাগুলি প্রশস্ত হয়, যার ফলে প্লাস্টিকের কণাগুলি ঘ্রাণজনিত স্নায়ুর মাধ্যমে সরাসরি মস্তিষ্কে প্রবেশ করতে পারে। প্লাস্টিক একটি অনুপ্রবেশকারী এবং এটি প্রধানত শিশুরা এর দ্বারা প্রভাবিত হয়। আমাদের বৈজ্ঞানিক নিবন্ধে যা অনেক মনোযোগ আকর্ষণ করেছে এবং ব্যাপকভাবে উদ্ধৃত হয়েছে, আমরা তাদের সাইবর্গ শিশু বলেছি, যার অর্থ এমন শিশু যারা জৈব উপাদান দিয়ে তৈরি তবে প্লাস্টিকের মতো অজৈব উপাদানও। এই শিশুরা তাদের সাধারণত ছোট মস্তিষ্ক থাকে এবং খুব কমই তাদের শরীরে নিম্ন স্তরের প্লাস্টিক থাকে। তারা এটি থেকে সম্পূর্ণ মুক্ত নয় যেহেতু প্লাস্টিক সর্বত্র রয়েছে, তবে নিম্ন স্তরের প্লাস্টিকের সাথে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক কণার ইলেকট্রোস্ট্যাটিক চার্জের সাথে বিসফেনল এবং থালেটস উপস্থিতির কারণে শিশুদের অন্তঃস্রাব এবং প্রজনন সিস্টেম বিশেষভাবে দুর্বল। এই পদার্থগুলি প্রজনন অঙ্গগুলির গঠন এবং বিকাশে হস্তক্ষেপ করে সম্ভাব্যভাবে পরবর্তী জীবনে বন্ধ্যাত্বের দিকে পরিচালিত করে। বৈজ্ঞানিক অনুমান প্রদত্ত যে 2045 সালের মধ্যে মানবতা ব্যাপকভাবে বন্ধ্যাত্বের সম্মুখীন হতে পারে। 2020 সালের পরে জন্ম নেওয়া শিশুদের তাদের নিজের সন্তান ধারণ করতে অক্ষম হওয়ার উচ্চ সম্ভাবনা থাকতে পারে। আমার 2টি ছোট মেয়ে আছে এবং আমার জন্য ব্যক্তিগতভাবে আমরা যা শুনেছি তা ভয়ঙ্কর। সত্য হল যে আমরা এখনও আমাদের বাচ্চাদের মাইক্রো ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে আসার বিপর্যয়কর পরিণতিগুলি পুরোপুরি বুঝতে পারি না। অথবা রাগুসা যেমন বলেছেন, তারা সাইবর্গ শিশু হয়ে উঠেছে। আমরা শুধুমাত্র এই বাস্তবতার সম্পূর্ণ স্কেল উপলব্ধি করতে শুরু করছি এবং ছোট বাচ্চাদের দিকে তাকানো এবং বুঝতে পারা যে তারা কখনই তাদের নিজের সন্তান নিতে পারবে না, তা সত্যিই হৃদয় বিদারক। তাদের জীবন যে আজ ঝুঁকির মধ্যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। রোগ প্রতিরোধ ক্ষমতাও ঝুঁকির মধ্যে রয়েছে।
শৈশবকালে এটি এখনও বন্ধু এবং শত্রুদের মধ্যে পার্থক্য করতে শিখছে। মাইক্রোপ্লাস্টিকের এক্সপোজার এই প্রক্রিয়াটিকে ব্যাহত করতে পারে অ্যালার্জি, একজিমা, খাদ্য অসহিষ্ণুতা এবং এমনকি অটোইমিউন রোগের ঝুঁকি বাড়ায়। কিন্তু এর দীর্ঘমেয়াদী পরিণতিও রয়েছে, যার মাধ্যমে সেল প্রোগ্রামিং রোগগুলি নির্ধারণ করে, যা একজন ব্যক্তি যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন নিজেকে প্রকাশ করবে, অর্থাৎ 40 বা 50 বছর বয়সে। এবং এগুলি এমন রোগ যা বর্তমানে অপ্রতিরোধ্য, যদি সম্পূর্ণ ক্ষতিকারক না হয় তবে আমাদের বিশ্ব। এগুলি হল তথাকথিত অসংক্রামক রোগ, স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং বিপাকীয় সিন্ড্রোম। একটি শিশুর মস্তিষ্ক জীবনের প্রথম বছরগুলিতে বিশেষভাবে দুর্বল হয়। দ্রুত স্নায়ুতন্ত্রের বিকাশের একটি গুরুত্বপূর্ণ সময়, যখন নিউরন গঠিত হয় এবং জটিল স্নায়ু সংযোগ স্থাপন করা হয়। যাইহোক, ইলেকট্রোস্ট্যাটিকভাবে চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক প্রদাহ প্ররোচিত করে, অপরিণত স্নায়ুকোষের ক্ষতি করে এবং তাদের বিকাশে বাধা দিয়ে এই সূক্ষ্ম প্রক্রিয়াগুলিতে হস্তক্ষেপ করতে পারে। ফলস্বরূপ স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা দুর্বল হতে পারে এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। সময়ের সাথে সাথে এটি উদ্বেগ, শেখার অসুবিধা এবং আগ্রাসনের পর্ব হিসাবে প্রকাশ হতে পারে। এছাড়াও গবেষণাগুলি মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের এক্সপোজার এবং অটিজম স্পেকট্রাম ব্যাধিগুলির বিকাশের মধ্যে একটি সম্ভাব্য লিঙ্ক নির্দেশ করে। ইলেকট্রোস্ট্যাটিক্যালি চার্জযুক্ত মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক মানবদেহে যে ক্ষতি করতে পারে তার প্রশস্ততা বিবেচনা করে। বৈজ্ঞানিক সম্প্রদায়কে অটিজমের দ্রুত বৃদ্ধিতে তাদের সম্ভাব্য ভূমিকা আরও ঘনিষ্ঠভাবে পরীক্ষা করতে হতে পারে। একজন বাবা হিসাবে আমার জন্য আমাদের সন্তানরা কতটা অরক্ষিত তা উপলব্ধি করা হৃদয়বিদারক। মাইক্রো এবং অ্যানাপ্লাস্টিকগুলি গর্ভধারণের মুহূর্ত থেকেই তাদের প্রভাবিত করতে শুরু করে, ভ্রূণের বিকাশ জুড়ে থাকে এবং জন্মের পরে তাদের প্রভাব অব্যাহত রাখে। দুর্ভাগ্যবশত আমরা ইতিমধ্যে যে অসুস্থতা নিয়ে আলোচনা করেছি তা শুধুমাত্র মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক শিশুদের মধ্যে ট্রিগার করতে পারে এমন অবস্থা নয়। পরিসংখ্যান অনুসারে 1 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে আকস্মিক শিশু মৃত্যু সিন্ড্রোম। এটি তখন হয় যখন একটি আপাতদৃষ্টিতে সুস্থ শিশু অপ্রত্যাশিতভাবে মারা যায় এবং সমস্ত পরীক্ষার পরেও কারণটি অজানা থেকে যায়। এ ধরনের ট্র্যাজেডির সংখ্যা দ্রুত বাড়ছে।